পূর্বের পার্টে আমরা দেখেছি এন্ড্রু ইচ্ছে করে লিকে ডোডো গ্রুপে ডেকে নেয় যাতে লি জিনার সঙ্গে তার ছবিগুলো দেখতে পায়। ছবিটা দেখার পর এন্ড্রু সেটা কেড়ে নিয়ে বলে, জিনার সঙ্গে আমার বিয়ে হচ্ছে, তাই তুমি আমাদের মাঝখানে আসবে না। আজকের পার্টের শুরুতে দেখা যায় কথাটা শুনে লি আর মোটো দুজনেই চমকে যায়। একটু পর লি ফোন করে জিনাকে মিটিংয়ে ডাকে। আসলে এন্ড্রু লির কাছ থেকে MK2 ভ্যাকসিনের ফর্মুলা কিনতে চেয়েছিল আর লি জিনাকে ডেকেছিল এন্ড্রুর মুখোশ খুলে দেওয়ার জন্য। লি জিনাকে বলে, তুমি কি জানো এন্ড্রু ভিওট কোম্পানি কিনে নিয়েছে? এ কথা শুনে এন্ড্রু কিছুটা নার্ভাস হয়ে পড়ে আর জিনা তো অবাক হয়ে যায়। লি এন্ড্রুকে বলে, তুমি জেজেকে ধোকা দিয়ে বা ভয় দেখিয়ে কোম্পানিটা নিয়েছ, কিন্তু এন্ড্রু বলে সবকিছু নিয়ম মেনেই হয়েছে। তার বদলে আমরা একটা কোম্পানি আর গলফ কোর্স দিয়েছি। এখন বলো ভ্যাকসিনের ফর্মুলা বিক্রি করবে কিনা, ভালো দাম দেব। লি সোজা না করে দেয়। এন্ড্রু তখন ভয় দেখিয়ে বলে, না দিলে কিন্তু বড় সমস্যায় পড়বে আর ডোডো গ্রুপের মুখোমুখি হতে হবে। মিটিং শেষে জিনা এন্ড্রুকে জিজ্ঞেস করে, তুমি যে বিওয়ার্ড কিনেছো আমাকে বলনি কেন? এন্ড্রু সঙ্গে সঙ্গে বানিয়ে বলে, আমি তো এটা তোমার জন্যই কিনেছি যাতে জেজের উপরে বদলা নিতে পারো, কিন্তু মনে হচ্ছে তুমি আমাকে সন্দেহ করছো। জিনা আবার ভাবনায় পড়ে যায়। এদিকে লি গ্রেকে জিজ্ঞেস করে, আমি কি আগে থেকে জিনাকে চিনতাম? আমরা কি ঘনিষ্ঠ ছিলাম? গ্রে বলে, তোমার উপর বিজ্ঞানী ফ্রেডিকে মারার মিথ্যা দোষ দেওয়া হয়েছিল। জিনা তোমাকে বাঁচানোর খুব চেষ্টা করেছিল, তখন তোমরা একসঙ্গে ঘুরতে। মোজো বলে, তুমি ওর কথা ভাবলে তোমার মাথায় অসহ্য ব্যথা হতো, তাই হিপনোটিস দিয়ে তোমার মন থেকে জিনার সব স্মৃতি মুছে দেওয়া হয়। আর জিনার ভাইও তোমাকে সাহায্য করতে গিয়ে মারা যায়। এসব শুনে লিতো স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ডোডো গ্রুপের চেয়ারম্যান তার স্ত্রী রাখা সব কর্মচারীকে বের করে দেয়। তারপর এন্ড্রুকে বলে, আমি তোমাকে আবার ভাইস চেয়ারম্যান করছি, কিন্তু শুনেছি তুমি নাকি জিনাকে বিয়ে করছো। জিনা মেয়ে ভালো, তবে ওর সাথে আমাদের স্ট্যাটাস মেলে না। আমি তোমার জন্য বড় ঘরের মেয়ে দেখব। এন্ড্রু মিথ্যে বলে দেয়, না বাবা, ও সব শুধুই গুজব। চেয়ারম্যান খুশি হয়ে তার প্রশংসা করে। এদিকে এলে জিনার কথায় ভাবতে থাকে আর তাকে দেখতে যায়। জিনা এক জায়গায় বসে ড্রিঙ্ক করছিল, সেখানে এন্ড্রু আসে, কারণ জিনার বন্ধু জন তাকে ডেকেছিল। জন ভাবে লির তো কোনো স্মৃতি মনে নেই, তাই শুধু শুধু জিনা মেয়েটা কষ্ট পাচ্ছে। এন্ড্রু তো জিনাকে সত্যিই ভালোবাসে। দূর থেকে এসব দেখে লি মন খারাপ করে চলে আসে। এরপর এন্ড্রু জিনাকে বাড়িতে পৌঁছানোর সময় তার কাছে বিয়ের প্রস্তাবের জবাব জানতে চায়। জিনা দ্বিধায় পড়লে এন্ড্রু বানিয়ে বলে, তাড়াহুড়ো করো না, তবে আমার বাবা আমাদের বিয়েতে রাজি হয়ে গেছে। ডোডো গ্রুপের চেয়ারম্যান হতে গেলে আমার পাশে তোমাকে খুব প্রয়োজন। এ কথা বলে সে চলে যায় আর জিনা আবারও দুশ্চিন্তায় পড়ে। তবে স্পষ্ট বোঝা যায় জিনা এখনো লিকে ভুলতে পারেনি। অন্যদিকে লি জিনার কথা মনে করতে না পেরে নিজের উপরে রেগে যায় আর রাগ কমাতে ফাইট করতে শুরু করে। এরপর সে ঘোষণা করে যে তার কোম্পানির MK2 ভ্যাকসিনের প্রোডাকশন এখন থেকে শুরু হবে। এতে ডোডো গ্রুপ ফার্মেসির শেয়ার হুহু করে নামতে থাকবে। পরিস্থিতি সামলাতে ডোডো গ্রুপ মিটিং ডাকে। চেয়ারম্যান এন্ড্রুকে জিজ্ঞেস করে, কোম্পানির এই ক্ষতি সামলাতে তোমার প্ল্যান কি? এন্ড্রু বলে, আমরা পরিশোধিত পুঁজির সাহায্য নেব। মিটিংয়ে থাকা সিন্ডি এর মানে না বুঝে লিকে মেসেজ করে। লি তাকে সতর্ক করে দেয় যে ওদের ডোডো গ্রুপ হোটেলের পরিশোধিত পুঁজি ব্যবহার করতে দেবে না, এতে আমাদের জয়েন্ট শেয়ারের ভ্যালু কমে যাবে। সিন্ডি মিটিংয়ে ফিরে সরাসরি মানা করে দেয়। এন্ড্রু আসলে ডোডো হোটেলের পুঁজি দিয়ে লির শেয়ারের দাম কমাতে চেয়েছিল। সে রেগে সিন্ডিকে বলে, তুমি লির সঙ্গে শেয়ার ভাগ করছো কেন? সে তো আমাদের শত্রু। সিন্ডি সবার সামনে হুট করে বলে ফেলে, কারণ আমি লিকে বিয়ে করব। কথাটা শুনে সবাই অবাক হলেও এন্ড্রু মনে মনে খুশি হয়। সে ভাবে সিন্ডি লিকে বিয়ে করলে জিনা শেষ পর্যন্ত আমাকে বেছে নেবে। তবে চেয়ারম্যান রেগে গিয়ে ফালতু কথা বন্ধ করতে বলে। মিটিং শেষে সিন্ডি লির কাছে এসে সব কথা জানিয়ে দেয়। শেয়ার মার্কেট নিয়ে তোমাকে তো অনেক কিছু শেখাতে হবে। সিন্ডি বলে, আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়েছি, ব্যবসা তেমন একটা বুঝি না, তবে শিখলে তোমার কাছেই শিখবো। লি জিজ্ঞেস করে, কিন্তু ওদের রাজি করালে কিভাবে? সিন্ডি বলে, বললাম তো, আমি বলেছি আমরা বিয়ে করছি। এ কথা শুনে লির তো কাশি উঠে যায়। পরের দৃশ্যে এন্ড্রু জেজের সঙ্গে দেখা করতে যায়। জেজে তাকে তাচ্ছিল্য করে বলে, লি তো তোমাকে পরপর ডাব্বা খাওয়াচ্ছে, নিশ্চয়ই আমার কাছে সাহায্যের জন্য এসেছো। এন্ড্রু কিছুটা চিন্তায় পড়ে যায়, কারণ জেজেকে ধোকা দিয়ে না আসে ভিওট কোম্পানি লির চালের কারণে এখন দেউলি হতে চলেছে। এন্ড্রু জেজেকে পটাতে বলে, আমার শত্রু আপনি নন, বরং লি, ওকে রাস্তা থেকে সরিয়ে দিন, আমরা আবার আগের মতো পার্টনার হয়ে যাব। জেজে হেসে বলে,
জিনার জন্য আমার সঙ্গে প্রতারণা করে এখন আবার বড় বড় কথা বলছো? এন্ড্রু তখন একটা ভয়াবহ সত্যি বের করে বলে, আপনার কি মনে হয় আমি আমার সৎ বাবাকে ভুলে মেরেছি? ছোটবেলা থেকে সে আমার উপরে অত্যাচার করত, মদ খেয়ে সে আমার দিকে বন্দুক তাক করত। একদিন বড় হয়ে মা আর নিজেকে বাঁচাতে আমি বন্দুকটা আগে থেকেই লুকিয়ে রাখি। সে বাসায় আসার পর তাকে শুট করে দেই। ঠিক তখনই আপনি এসে আমায় সাহস দেন আর নিজের লাভের জন্য আমাকে ব্যবহার করতে চান। কিন্তু সত্যি হলো আমি আপনাকে ব্যবহার করেছি। আপনার কাছ থেকে কাজ শিখে আজ এই জায়গায় পৌঁছেছি। এখন তো বুঝলেন আমি কি করতে পারি। আপনি লিখে শেষ করে দিন, তারপর দুজন মিলে ব্যবসা করব। শেষ পর্যন্ত ওদের চুক্তি হয়ে যায়। অন্যদিকে চেয়ারম্যানের স্ত্রী জেদ ধরে থাকায় ঘুমোতে পারছিল না। ছেলে নাথান তাকে স্বামীর কাছে ক্ষমা চাইতে বলে। অবশেষে চেয়ারম্যানের ওয়াইফ ক্ষমা চাইতে রাজি হয়, কিন্তু ক্ষমা চাইতে গেলে চেয়ারম্যান তার সব জামা কাপড় গুটিয়ে তার সামনে দিয়ে বলে, এখনই বাসা থেকে বের হয়ে যাও, এটা তোমার বাসা নয়। নাথানের মা চিৎকার করে উঠলে চেয়ারম্যান বলে, তুমি আমার ঔষধ বদলে আমাকে মারতে চেয়েছিলে, তাই আমার দেওয়া সব প্রপার্টি ফিরে নেওয়ার অধিকার আমার আছে। এরপর চেয়ারম্যান নাথানকেও বের হতে বলে। নাথান ইমোশনাল হয়ে বলে, আপনার জন্য এত কিছু করার পরও আপনি আমাকে বোঝেননি, অন্যকে ছেলে বানিয়েছেন, একদিন পস্তাবেন। চেয়ারম্যান কোনো কথা না শুনে দুজনকে বাড়ি থেকে বের করে দেয়। এমন সময় এন্ড্রু সেখানে এসে পরিশোধিত পুঁজি বাড়ানোর কথা বলে, কিন্তু চেয়ারম্যান তাকে দেখে অবাক হয়ে বলে, তুমি কে? আমার বাসায় ঢুকলে কিভাবে? এন্ড্রু বলে, বাবা আমি এন্ড্রু। চেয়ারম্যান রেগে বলে, আমার ছেলের নাটক করছো? ও তুমি ওই সালুমির ছেলে যার অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল? তোমার সাহস কিভাবে হয় আমার সামনে আসার? এ কথা বলে সে এন্ড্রুকে একটা থাপ্পড় মারে। এন্ড্রু তো হতবাক হয়ে যায়। আসলে ডিমেনশিয়ার কারণে চেয়ারম্যানের স্মৃতিশক্তির লোপ পাচ্ছিল। চেয়ারম্যান 20 বছর পেছনে চলে গিয়ে স্ত্রীর কথা ভাবতে থাকে এবং বলে, হানি তুমি কোথায়? সে তার ওয়াইফকে খুঁজতে শুরু করে। এন্ড্রু চিৎকার করে ডাক্তার ডাকতে বলে, যাতে চেয়ারম্যান গল্পের টুইস্ট বদলে না ফেলে। ডাক্তার এসে ইনজেকশন দিলে চেয়ারম্যান ঘুমিয়ে পড়ে। পিয়ে জিজ্ঞেস করে, এটা কি ভুল মেডিসিনের সাইড ইফেক্ট? ডাক্তার হ্যাঁ বলল। এন্ড্রুকে আলাদা ডেকে বলে, আর কতদিন ওনার ডিমেনশিয়া লুকাবেন? এভাবে চললে উনি প্যারালাইজড হয়ে যাবেন। এন্ড্রু হুমকি দিয়ে বলে, যতদিন না উনি সব সম্পত্তি আমার নামে উইল করছেন ততদিন এই ড্রামা চালিয়ে যেতে হবে। কথা শুনলে তোমাকে ডোডো হোটেলের চেয়ারম্যান বানিয়ে দেব, আর না শুনলে ফল কিন্তু ভালো হবে না। এদিকে চেয়ারম্যানের স্ত্রী আর নাথান একটি রেস্তোরাঁয় বসেছিল। নাথানের অ্যাসিস্ট্যান্ট জানায়, গ্যাংস্টার ববি জেল থেকে ছাড়া পেয়েছে। নাথান ববির সঙ্গে দেখা করতে গেলে ববি বলে, আপনার তো এখন কোনো টাকা পয়সা নেই, এখানে কেন এসেছেন? নাথান বলে, তোমাকে এন্ড্রুকে মেরে ফেলতে হবে। ববি তখন $1.5 মিলিয়ন দাবি করে। নাথান রাজি হয়ে বলে, এন্ড্রু মারা গেলে ডোডো গ্রুপ আমার হবে, তখন টাকা দিয়ে দেব। কিন্তু ববি বিশ্বাসের খাতিরে চুক্তিপত্রে সই করিয়ে নেয় এবং হুমকি দেয়, টাকা না দিলে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে দেব। নাথান বাধ্য হয়ে সাইন করে। অন্যদিকে লি, জিনা আর মোজো মিলে জেজেকে অন্য একটি মামলায় ফাঁসানোর নতুন প্ল্যান করতে শুরু করে। লি জিনাকে জিজ্ঞেস করে, আমি জানি এসপিডিতে আমরা দুইজন খুব ক্লোজ ছিলাম, কিন্তু এখন তুমি এত ফর্মাল কেন? আগের মতো নর্মালি কথা বলো না কেন? জিনা মুখের উপর বলে দেয়, সে শুধু জেজের কেসের জন্য এখানে এসেছে। লি তখন হুট করে প্রশ্ন করে, তুমি কি ভয় পাও যে তোমার কথা মনে পড়লে আমার কষ্ট হবে আর আমার কিছু হয়ে যাবে? কথাটা সত্যি হয় জিনা চমকে ওঠে। ঠিক তখনই একটা ফোন এলে জিনা কথাটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। এদিকে এন্ড্রুর অ্যাসিস্ট্যান্ট ভিওয়ার্ডের সিক্রেট ফাইল এনে এন্ড্রুকে দিলে এন্ড্রু তা জিনাকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এন্ড্রু জিনাকে ফোন করে এক জায়গায় আসতে বলে। জিনাও খুশি হয়ে দেখা করতে রওনা হয়। এদিকে এন্ড্রু ফাইল নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ববি তার লোকদের পাঠায় এন্ড্রুকে শেষ করার জন্য। এন্ড্রু নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেখতে পায় জিনা রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে। এন্ড্রু গাড়ি থেকে নামতেই ববির লোকেরা এসে হঠাৎ তার পেটে চাকু চালিয়ে দেয় আর ফাইলটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রক্ত ভেজা এন্ড্রুকে দেখে জিনা ভয় চিৎকার করে সাহায্যের জন্য কাঁদতে থাকে। এদিকে লি জিনার বিষয়ে আরো জানার জন্য জিনার ভাইয়ের মেমোরিয়ালে যায়। সেখানে তার ভাইয়ের গলায় নিজের গলার মতো একটা লকেট দেখতে পায়। আসলে লির স্মৃতি মুছে যাওয়ার সময় জিনাই তার গলায় এই লকেটটি পরিয়ে দিয়েছিল। লকেট দেখে লি স্তব্ধ হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে জিনাকে ফোন করে, কিন্তু জিনা তখন এন্ড্রুকে হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে ফোন ধরতে পারে না। লি জিনার বাসায় গেলে তার বন্ধু জানায় জিনা এন্ড্রুর দেওয়া একটা ফাইল আনার জন্য দেখা করতে গিয়েছে। লি দুশ্চিন্তায় পড়ে যায়, তবে সে কেন ফোন তুলছে না।
এদিকে ববি এন্ড্রুর কাছ থেকে ছিনতাই করা ফাইলগুলো এনে ড্রয়ারে লুকিয়ে ফেলে। নাথান এসে কাজের কথা জিজ্ঞেস করলে ববি বলে এন্ড্রুকে এমন মার দিয়েছে সে এখন হাসপাতালে ছটফট করছে, কোনো প্রবলেম হবে না। নাথান খুশি হলে ববি আবার টাকার কথা মনে করিয়ে দেয়। নাথান বলে এন্ড্রু মারা গেলে সে $1.5 মিলিয়ন দিয়ে দেবে। হাসপাতালে এন্ড্রুর জ্ঞান ফিরলে সে জিনাকে বলে আমি তোমাকে দেওয়া কথা রাখতে পারলাম না, লোকগুলো ফাইলটি নিয়ে গেছে। জিনা বলে কি বলছো এসব, তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনোই মাফ করতে পারতাম না। জিনা আরো বলে ফাইলের জন্য টেনশন করো না, তুমি একটু বিশ্রাম নাও। এ কথা বলে জিনা ডাক্তারের সাথে দেখা করতে যায়। তখনই জিনার ফোনে লির কল আসে। এন্ড্রু ফোন ধরে বলে জিনাকে কেন কল করেছো, সে শুধু আমার, তোমার কি কোনো কিছু মনে পড়েছে? এই বলে সে ফোনটা কেটে দেয়। কথাটা শুনে লির খুব রাগ হয়। এরই মধ্যে মোজো এসে জানায় এন্ড্রুকে কেউ চাকু দিয়ে মেরেছে আর সে এখন হাসপাতালে ভর্তি। লির সন্দেহ হয় জেজের উপর। সে জেজের কাছে গিয়ে জিজ্ঞেস করলে জেজে অবাক হয়ে বলে আমার কি কোনো কাজ নেই, এন্ড্রু শত্রু কি শুধু আমি, হয়তো নাথান করিয়েছে। তখন লির মাথায় আসে এন্ড্রুর সেই কথাটা, জিনা শুধু আমার। লির সন্দেহ হয় এই পুরো নাটক হয়তো এন্ড্রুর সাজানো একটা মাস্টার প্ল্যান। আসলে এন্ড্রুই মাস্টার মাইন্ড। গ্যাংস্টার ববিতাকে ফোন করে বলে স্যার আপনার কথা মতোই লোকেরা সেই জায়গায় চোট দিয়েছে, বাকি টাকা কবে দেবেন? এন্ড্রু বলে তাড়াতাড়ি পেয়ে যাবে, তবে ফাইলটা চালিয়ে দাও। সন্দেহ হয়নি এন্ড্রুকে দেখতে হাসপাতালে যায়। নার্স জানায় সে ছাদে গেছে। ছাদে তখন এন্ড্রু ইমোশনাল হয়ে জিনাকে বলছিল তোমার মন কি কখনো আমার জন্য সায় দিয়েছে? তুমি কি জানতে চাও আমি তোমাকে কতটা ভালোবাসি? এ কথা বলে এন্ড্রু হঠাৎ জিনাকে কিস করে। ঠিক ওই মুহূর্তেই লি ছাদে এসে হাজির হয়। চোখের সামনে এমন দৃশ্য দেখে লি তো স্তব্ধ হয়ে যায়, আর লি তা দেখে মন ভেঙে সেখান থেকে চলে যায়। তবে জিনার চোখ দেখে এন্ড্রু বুঝে ফেলে জিনা তাকে ভালোবাসে না। এন্ড্রু তখন কিস করার জন্য দুঃখ প্রকাশ করে বলে আমি বুঝতে পেরেছি তোমার মনে আমার জন্য কোনো প্রেম নেই, শুধুই বন্ধুত্ব আছে। তবে তুমি যেদিন আমাকে ভালোবাসবে সেদিন আমাকে বলো, আমি ততদিন অপেক্ষা করব। এ কথা বলে এন্ড্রু চলে যায়। অন্যদিকে লি খুব দুশ্চিন্তায় পড়ে মোজোকে জিজ্ঞেস করে আমার আর জিনার মাঝে কি কোনো সম্পর্ক ছিল? কেউ কি আছে যে আমাদের ব্যাপারে জানে? মোজো বলে প্যানি জানে, তবে সে তো এখন চীনে। লি তখনই চীনের টিকিট বুক করতে বলে। এদিকে এন্ড্রু ববিকে ফোন করে জানতে চায় তারা হামলার কোনো প্রমাণ বা সিসিটিভি ফুটেজ রেখে এসেছে কিনা। ববি বলে তার লোকজনের কাজের কোনো প্রমাণ পাওয়া যাবে না। এন্ড্রু সতর্ক করে দেয় যে কেউ ধরা পড়লে সে নিজেও বিপদে পড়বে, তাই সে নিজেই পুলিশের কাছে ডায়েরি করবে। তবে ববি তাকে নির্বিঘ্নে পুলিশের কাছে যেতে বলে। এরপর টিভিতে খবর ছড়ায় যে এন্ড্রুর উপরে হামলা হয়েছে এবং এই হামলার নেপথ্যে ডোডো গ্রুপের পারিবারিক কোন্দল ও চেয়ারম্যানের বড় ছেলের হাত রয়েছে। খবরটি দেখে নাথান প্রচন্ড রেগে যায় যে এন্ড্রু এখনো বেঁচে আছে। লি মোজোকে বলে এন্ড্রু কতটা চতুর ও ভয়ঙ্কর। সে ইচ্ছে করে নিজের উপরে হামলা চালিয়েছে যাতে দোষটা নাথানের উপরে পড়ে আর চেয়ারম্যান নাথানকে আরো ঘৃণা করে। এতে পুরো ডোডো গ্রুপের উপর এন্ড্রু নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে। লি কেবল জিনার জন্যই দুশ্চিন্তা করে, কারণ জিনা এখনো এন্ড্রু ও ডোডো গ্রুপের কাছাকাছি আছে। তখনই গ্রে এসে লিকে জানায় যে তার চীনে যাওয়ার টিকিট তৈরি হয়ে গেছে। অন্যদিকে নীল জেলে যায় জেজের সঙ্গে দেখা করতে। সে বলে আমি তোমাকে জামিন করানোর জন্য একজন উকিল ধরেছি, তবে তার বদলে একটা কাজ করতে হবে। নীল একটি ডিভোর্স পেপার এগিয়ে দিয়ে সাইন করতে বলে। যে রেগে উঠে জিজ্ঞেস করে গিমি কি এই ব্যাপারে জানে? নীল উত্তরে বলে সে প্রেসিডেন্ট নির্বাচনে আবারও দাঁড়াতে চায়, তাই লির মতো কেউ যেন তার পরিবারের দিকে আঙুল তুলতে না পারে, সেজন্যই এই সম্পর্কের ইতি টানা প্রয়োজন। সে প্রতিশ্রুতি দেয় প্রেসিডেন্ট হওয়ার পর আবার গিমির সাথে জেজের বিয়ে দেবে। যে বুঝতে পারে নীল তাকে চিরতরে সরিয়ে দিচ্ছে, তবে জেল থেকে বের হওয়ার আর কোনো উপায় না থাকায় সে সাইন করে দেয়। এরপর ছেলে ফিরে গিয়ে যে বডিগার্ডকে বলে তার শ্বশুর তাকে শুধুমাত্র ব্যবহার করেছে, তবে এবার জেল থেকে বের হতে পারলে সে এক এক করে সবাইকে দেখে নেবে। জিনা হত্যা চেষ্টার কেসে তার 5 বছরের জেল হলেও সে এমন একটি প্ল্যান তৈরি করেছে যাতে শুনানি এলেই কেসটি পুরোপুরি মিথ্যা প্রমাণ হবে। পরের দৃশ্যে আমরা দেখতে পাইলি চীনে গিয়েছে। সে প্যানির সঙ্গে দেখা করে বলে তুমি শুধু বলতে পারবে জিনা আর আমি কতটা ঘনিষ্ঠ ছিলাম। প্যানি লির গলার লকেটটি দেখে জিজ্ঞেস করে কিশোর বয়স থেকে পরানো এই লকেটটি তুমি জিনাকে দিয়ে দিয়েছিলে, তবে কি সে এটা তোমাকে ফেরত দিয়েছে? লি চমকে উঠে জানতে চায় সে কি জিনাকে বহু আগে থেকে চিনত। প্যানি জানায় লি যখন দৃষ্টিহীন ছিল তখন থেকে জিনা তার খেয়াল রাখত। মারাত্মক ভাইরাসের হাত থেকে লিকে বাঁচাতে
জিনা নিজের জীবন বাজি রেখে তাকে ভ্যাকসিন দেয়। তবে সেই সংক্রমণে জিনার বাবা মারা যান। আর লিকেও হারিয়ে ফেলেছে ভেবে জিনা অন্য শহরে গিয়ে নাম বদলে ফেলে। অনেক বছর পর ডোডো গ্রুপের ট্রেনিংয়ে তাদের আবারও দেখা হয়। সায়েন্টিস্ট ফ্রেডি হত্যার অপবাদ থেকে তোমাকে নির্দোষ প্রমাণ করতে জিনা অনেক লড়েছিল। জিনার ভাই যে ব্লুপ্রিন্ট দেখে কাগজে এঁকে দিয়েছিল, জিনা সেটাই লিখে মেসেজ করে পাঠিয়েছিল। এই কারণে যে অনেক রেগে যায় এবং সে রাগের মাথায় স্যালাডের সঙ্গে বিষ মিশিয়ে জিনার ভাইকে মেরে ফেলে। প্যানি আরও বলে পুলিশের হাত থেকে লুকিয়ে দেখা করার সময় তারা দুজন কিসও করেছিল। জিনা তাকে নিজের জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসতো। সব সত্য শুনে স্তব্ধ হয়ে লিক করিয়ে ফিরে আসে। তবে হিপনোটিস্টের কথা অনুযায়ী জিনার কথা পুরোপুরি মনে পড়ে গেলে লির মাথায় আবার তীব্র যন্ত্রণা শুরু হতে পারে, যা তার জীবনের জন্য মারাত্মক হুমকি। তাই মোজো তাকে আটকে চিৎকার করে বলে, নিজের জীবন বিপদে ফেলে জিনার কাছে যেও না। এন্ড্রু তোমার নামে জিনার কাছে অনেক বিষ ঢেলে রেখেছে। আগে এন্ড্রুকে রাস্তা থেকে সরিয়ে দাও, তারপর না হয় জিনার কথা ভাববে। লি কথা শুনে দুশ্চিন্তায় পড়ে যায়। অন্যদিকে টিভিতে নিউজ দেখে চেয়ারম্যান এন্ড্রুকে জিজ্ঞেস করে, তুমি এখন কেমন আছো? নাথান যে এতটা নিচে নেমে তোমাকে মারতে চাইবে তা আমি ভাবতেও পারিনি। এন্ড্রু বলে, আমি একদম ঠিক আছি বাবা, তবে যে আপনাকে আর আমাকে অ্যাটাক করার সাহস রাখে সে যে কোনো সময় আবার আঘাত করতে পারে। তাই আপনি পুলিশে একটা কমপ্লেন করুন, যাতে নাথান আপনার আশেপাশেও আসতে না পারে। এন্ড্রু চেয়ারম্যানের ওয়াইফের ভিডিও লিক করার প্রস্তাব দিলে চেয়ারম্যান সরাসরি মানা করে দেয়। এরপর চেয়ারম্যান জিনাকে জিজ্ঞেস করে, সম্পত্তি ভাগাভাগির ডকুমেন্টটা কি রেডি করেছ? সেখানে এন্ড্রু নামে 60% আর সিন্ডি নামে 40% করার কথা বলেছিলাম, ওটা একটু চেঞ্জ করতে হবে। সেখানে এন্ড্রু নামে 80% আর সিন্ডির নামে 20% করে দাও। এন্ড্রু তখন বানিয়ে ভালো সাজে, না বাবা, এমনটা করবেন না, সিন্ডি আমার বোন, তারও তো সমান ভাগ পাওয়া উচিত, আমার এত বেশি লাগবে না। কিন্তু চেয়ারম্যান তাকে চুপ করিয়ে দিয়ে বলে, কাকে কতটুকু দিতে হবে তা আমি বুঝি। মিটিং শেষে এন্ড্রুর আসল রূপ সামনে আসে। সে জিনাকে জিজ্ঞেস করে কাগজপত্র চেঞ্জ করতে কতদিন সময় লাগবে। জিনা জানায় কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। আসলে এন্ড্রু সবকিছু খুব দ্রুত সরাতে চায়, কারণ চেয়ারম্যানের ডিমেনশিয়ার কথা সবাই জেনে গেলে তার উইল অকার্যকর হয়ে যাবে আর সে কিছুই পাবে না। তখনই চেয়ারম্যানের উপর আবার ডিমেনশিয়ার অ্যাটাক হয় এবং সে 20 বছর পেছনে চলে যায়। সে পিএকে ডেকে জিজ্ঞেস করে, আমার স্ত্রী কোথায়? আমার উপর রাগ করে কোথাও চলে গেছে নাকি? তাকে খুঁজে বের করো। পিএ জানায় সে নীলের বাসায় আছে। চেয়ারম্যান রেগে যায় যে সে সেখানে কেন গেল। অন্যদিকে দৃশ্যে আমরা দেখতে পাই নীলের বাসায় চেয়ারম্যানের ওয়াইফকে গিমের খুঁজে দেওয়ার কথা সহ্য করতে হচ্ছিল। প্যানে অমলেট লেগে গেলে সে ওটা তোলার চেষ্টা করে। তখন গিমি মেজাজ দেখিয়ে বলে, আমার এত ভালো প্যান্টটা নষ্ট করে দিলেন। চেয়ারম্যানের ওয়াইফ বিরক্ত হয়ে ভাবে, কেন যে এই বাসায় আসলাম। নাথান তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমি লোন নিয়ে আলাদা বাসা করে তোমাকে খুব সুখে রাখবো। ঠিক তখনই চেয়ারম্যানের কল আসে। অতীতে ফিরে যাওয়া চেয়ারম্যান ইমোশনাল হয়ে বলে, একটু বকেছি বলে তুমি ঘর ছেড়ে চলে যাবে? আমি তোমাকে মাফ করে দিয়েছি, তুমিও আমাকে মাফ করে দাও। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। কথাটি শুনে চেয়ারম্যানের স্ত্রী আর নাথান খুব খুশি হয় এবং তারা দ্রুত বাসায় ফিরে আসে। কিন্তু ততক্ষণে চেয়ারম্যান আবার বর্তমানে ফিরে এসেছে। চেয়ারম্যানের ডিমেনশিয়ার প্রভাব কেটে যেতে সে আবার স্বাভাবিক হয়ে যায়। সে তার ওয়াইফ আর নাথানকে সামনে দেখতে চেয়ারম্যান রেখে গিয়ে বিয়েকে বলে, এনারা এখানে কেন এসেছেন? এদেরকে এখনই বাসা থেকে বের করে দাও। চেয়ারম্যানের ওয়াইফ খুব অবাক হয়ে বলে, এসব তুমি কি বলছো? তুমি তো কিছুক্ষণ আগে কল করে বললে আমাকে মাফ করে দিয়েছো আর আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে বললে। চেয়ারম্যান সাফ জানিয়ে দেয়, ক্ষমা আমি তোমাকে কখনোই করব না। আমার সম্পত্তির একটা কানা করিয়ে তুমি পাবে না, সোজা এখান থেকে চলে যাও। কথাগুলো শুনে চেয়ারম্যানের ওয়াইফ ভীষণ রেগে যায় এবং সে চেয়ারম্যানকে অনেকগুলো শক্ত কথা শুনিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। পাশে দাঁড়িয়ে থাকা নাথান মন ভেঙে বলে, আপনার যদি এরকম নোংরা মজা করতে হতো তার বদলে মারতে মারতে আমার জীবনটাই কেড়ে নিতেন। আমি যদি আপনার জায়গায় হতাম অন্তত নিজের সন্তানের সাথে এরকম নিচু মানের খেলাটা খেলতাম না। এ কথা বলে নাথানও চলে যায়। চেয়ারম্যানের এতে প্রচন্ড রাগ ওঠে। সে ভাবে তার সাথে এরা কিভাবে এরকম কথা বলতে পারে। সে ঠিক করে এবার আসলেই এদের বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করবে। অন্যদিকে লি একটা বড় প্ল্যান তৈরি করে। এন্ড্রু লির সাথে যে জাহাজ বানানোর কন্ট্রাক্টটা সাইন করেছে সেটার জন্য এন্ড্রু যেন কোনো ব্যাংক থেকে লোন জোগাড় করতে না পারে, সেটাই ছিল লির মূল উদ্দেশ্য। আর এই কারণে লি বড় বড় সব ব্যাংক ম্যানেজারদের সাথে একটি গোপন মিটিং ডাকে। মিটিংয়ে লি ম্যানেজারদের বোঝায় যে এন্ড্রু যেভাবে জাহাজ বানানোর প্ল্যান তৈরি করেছে
সেই হিসাব অনুযায়ী জাহাজ তো তৈরির কিছুদিন পরেই ভেঙে পড়বে। আর তেমনটা হলে এন্ড্রু তাদের এত টাকার লোন কিভাবে শোধ করবে? লির যুক্তি শুনে সব ব্যাংকের ম্যানেজারে গভীর চিন্তায় পড়ে যায় এবং সিদ্ধান্ত নেয় যে এন্ড্রু লোন পাওয়ার যে আবেদন করেছে সেটা সরাসরি রিজেক্ট করে দেবে। পরের দৃশ্যে এন্ড্রুকে লোন নেওয়ার জন্য ব্যাংকের ম্যানেজারদের কাছে ঘুরতে দেখা যায়। দেখুন, আমাদের ব্যাংক হঠাৎ করে অনেক লসে পড়ে গেছে, তাই আমরা এত বড় অঙ্কের অ্যামাউন্ট দিতে পারছি না। এন্ড্রু হতবাক হয়ে বলে, আরে এসব কি বলছেন? কিছুদিন আগেই তো আপনারা আমাকে লোন দেওয়ার ব্যাপারে রাজি হয়েছিলেন। কেউ কি আপনাদের ব্রেন ওয়াশ করেছে নাকি? কিন্তু ম্যানেজার কোনো কথা না শুনে অন্য একটি মিটিংয়ের বাহানা দিয়ে সেখান থেকে কেটে পড়ে। অন্যদিকে লি মোজোকে হাসতে হাসতে বলে, এতক্ষণে এন্ড্রুর লোন অ্যাপ্লিকেশন সব ব্যাংক রিজেক্ট করে দিয়েছে। এবার আমরা আমাদের তরফ থেকে তার জন্য ব্যাংক লোনের ব্যবস্থা করে দেব। মোজো কনফিউজড হয়ে জিজ্ঞেস করে, তোমার আসল প্ল্যানটা কি শুনি তো? লি বুঝিয়ে বলে, শোনো, যখন সব ব্যাংক লোন দিতে না করে দেবে তখন এন্ড্রু ভাববে আমরা তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য লোনটা জোগাড় করে দিচ্ছি। সে আমাদের বিশ্বাস করবে, কিন্তু আসলে এটা হবে তার জন্য পাতা আমাদের সবচেয়ে বড় ফাঁদ। এভাবেই আমরা তার থেকে বদলা নেব। কথা শেষ হতে না হতে সিন্ডি হাতে একটা মোটা বই নিয়ে সেখানে হাজির হয় আর লিকে বলে, আমাকে বিজনেস আর শেয়ার মার্কেটের বিষয়ে কিছু শেখাও। লি নিজের মাথায় হাত দিয়ে মনে মনে বলে, অসময় এসে হাজির হলো আমার মাথাটা খাওয়ার জন্য। তারপর মুখে বলে, ঠিক আছে, আমার সাথে এসো, কিন্তু এই একটা বই দিয়ে কি হবে? এ কথা বলে লি সিন্ডিকে একটা লাইব্রেরি রুমে নিয়ে যায় এবং অনেকগুলো ভারী বই তার সামনে সাজিয়ে দেয়। সিন্ডি এতগুলো বই দেখে মুখ কালো করে বলে, এতগুলো বই পড়তে পড়তে আমি তো চরম বোর হয়ে যাব। লি গম্ভীর হয়ে বলে, পড়াশোনার বিষয়ে আমার কোনো ফালতু মজা একদমই পছন্দ না। মন দিয়ে না পড়লে কিছুই শিখতে পারবে না। আমার একটা জরুরি কাজ আছে, আমি যখন ফিরে আসব তার মধ্যে তোমাকে অন্তত একটা বই পড়ে শেষ করতে হবে। আর আমি এসে কিন্তু তোমাকে এখান থেকে প্রশ্ন করব। আর হ্যাঁ, ভুলেও কিন্তু ঘুমাবে না। এরপর লি বাইরে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর রুমে ফিরে এসে দেখতে পায় সিন্ডি সব পড়া বাদ দিয়ে বইয়ের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। লি গিয়ে তাকে ধাক্কা দিয়ে ঘুম থেকে উঠায়। সিন্ডি এমন ভয় পেয়ে চমকে ওঠে যে বইয়ের উপর তার মুখে লালা পর্যন্ত লেগেছিল। সিন্ডি লজ্জা পেয়ে তাড়াতাড়ি সেই বইটা বন্ধ করে ফেলে, কিন্তু লি যখন বইটা টান দিয়ে দেখতে চায়, সিন্ডি বইটা ধরে রাখতে গিয়ে টানা হেঁচড়া শুরু করে। বইয়ের টানা সিন্ডি ব্যালেন্স সামলাতে না পেরে সোজা গিয়ে লির কোলে ঘেঁষে পড়ে। আর এই হঠাৎ তৈরি হওয়া মুহূর্তে সিন্ডি মনে মনে বেশ মজা পায়। ঠিক সেই মুহূর্তে ঘরে এসে ঠকে মোজো আর গ্রে। দৃশ্যটি দেখে গ্রে তো একদম থ হয়ে যায়। সে বলে, আরে এখানে তো সিনেমার শুটিং চলছে, কোনো সমস্যা নেই, আমরা না হয় পরেই আসছি। এই বলে তারা সেখান থেকে চলে যেতে শুরু করে। লি তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বলে, আরে না না, তোমরা যা ভাবছো সেরকম কিছুই না, এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা, তোমরা ভেতরে এসো। এই বলে লি সিন্ডিকে একদিকে ঠেলে সরিয়ে দেয়। সুযোগ বুঝে সিন্ডি নিজেকে সামলে নিয়ে নাটক করে বলে, আরে তুমি তো দেখছি বেজায় চালাক, বিয়ের আগে কিন্তু আমি এসব কিছুই করতে দেব না। লি বিরক্ত হয়ে জবাব দেয়, তোমাকে বিয়ে করার পরিস্থিতি এলে আমি তার চেয়ে নিজেই আত্মহত্যা করব। এসেছে ঢং করে লজ্জা পেতে। এরপর লি কাজের কথায় ফিরে এসে গ্রেকে জিজ্ঞেস করে, গ্রে তুমি কি খোঁজ নিয়েছো যে চেয়ারম্যানের সম্পত্তি ভাগাভাগি কিভাবে হচ্ছে? গ্রে জানায়, আমার কাছে আসা খবর অনুযায়ী চেয়ারম্যান তার মোট সম্পত্তির 80% শেয়ার এন্ড্রুকে আর মাত্র 20% শেয়ার সিন্ডিকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ কথা শোনা মাত্র সিন্ডি তো রেগে লাল হয়ে যায়। সে সোজা গ্রের কাছে গিয়ে কলার চেপে ধরে চিৎকার করে বলে, আমি এখনই বাবাকে ফোন করে জিজ্ঞেস করব সে আমার সাথে এত বড় অন্যায় কিভাবে করছে। লিতাকে থামিয়ে দিয়ে বলে, আরে শান্ত হও, আমি যখন বলবো ঠিক তখনই তুমি ফোন করবে। যদি তুমি আমার কথা মেনে চলো তবে পুরো সম্পত্তি তোমার নামে এনে দেওয়ার ব্যবস্থা করব। লির মুখে এই আশার কথা শুনে সিন্ডি মুহূর্তেই খুশি হয়ে যায়। অন্যদিকে ডোডো গ্রুপের চেয়ারম্যান তার নিয়মিত ইনজেকশন নিতে হাসপাতালে যায়। সে ডাক্তারকে জিজ্ঞেস করে, আমাকে আর কতদিন এই ইনজেকশনগুলো এভাবে নিয়ে যেতে হবে? এরপর পাশে থাকা এন্ড্রুকে লক্ষ্য করে জিজ্ঞেস করে, এন্ড্রু তুমি কি ব্যাংক থেকে লোনের টাকা পেয়েছো? আমি তো শুনলাম সব ব্যাংক নাকি তোমার আবেদন বাতিল করে দিয়েছে। এন্ড্রু নিজেকে সামলে নিয়ে বলে, না বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা সামলে নিচ্ছি। চেয়ারম্যান বলে, সব সামলানো তো ঠিক আছে, কিন্তু বেশি দেরি হয়ে গেলে তো ক্লায়েন্টরা এত সময় অপেক্ষা করবে না। চলো আমি নিজেই ব্যাংকের ম্যানেজারদের সঙ্গে কথা বলছি। এই বলে চেয়ারম্যান বাইরের দিকে পা বাড়ায়। এন্ড্রু ভয় পেয়ে তার পিএকে আড়ালে ডেকে বলে,
যে কোনো মূল্যে বাবাকে ব্যাংকের ম্যানেজারদের সঙ্গে কথা বলা থেকে আটকান। পিও রাজি হয়ে যায়। আসলে এন্ড্রুর চরম ভয় ছিল যে লোন নিয়ে ম্যানেজারদের সঙ্গে ঝামেলা বা কথাবার্তা বলার সময় যদি ভুলবশত চেয়ারম্যানের ডিমেনশিয়ার অ্যাটাক শুরু হয়ে যায় তবে তো তার কঠিন গোপন সত্য সবার সামনে প্রকাশ হয়ে যাবে। আর এন্ড্রু যে সবাইকে মিথ্যে বলছে চেয়ারম্যান পুরোপুরি সুস্থ, সেই ভণ্ডামিও ফাঁস হয়ে যাবে। এদিকে অন্য এক জায়গায় নীল হুমকি দিয়ে ডাক্তারকে ভয় দেখায়, যদি তুমি আমার কাছে সত্য গোপন করার চেষ্টা করো তবে অতীতের সেই সব অন্ধকার কুকীর্তি আমি সবার সামনে এনে দেব, যেগুলো টাকার বিনিময়ে তুমি আমার জন্য করেছিলে। তাই সোজা বলো, চেয়ারম্যানের কি সত্যি ডিমেনশিয়া আছে নাকি নেই? ডাক্তারের তখন সত্য বলা ছাড়া আর কোনো উপায় থাকে না। সে স্বীকার করে বলে, হ্যাঁ, চেয়ারম্যানের মারাত্মক ডিমেনশিয়া রয়েছে। আর এন্ড্রু জেনে বুঝে পুরো সত্যটা সবার কাছে গোপন করার এই নাটকটা চালছে। নীল সঙ্গে সঙ্গে এই চাঞ্চল্যকর খবরটি চেয়ারম্যানের স্ত্রী আর নাথানকে জানিয়ে দেয়। শুনে চেয়ারম্যানের স্ত্রী তো রীতিমতো স্তম্ভিত। এন্ড্রু যে তাদের সম্পত্তি হাসিল করার জন্য এত বড় নোংরা খেলা খেলছে তা ভেবে তারা দুজনেই দুশ্চিন্তায় পড়ে যায়। সে স্পষ্ট জানিয়ে দেয়, আমি এন্ড্রুকে কোনোভাবেই সফল হতে দেব না। নাথান দেরি না করে তখনই চেয়ারম্যানকে ফোন করে, কিন্তু ফোন ধরতে চেয়ারম্যান মেজাজ দেখিয়ে বলে, চুপচাপ ফোনটা কেটে দাও। নাথান বলে, বাবা দয়া করে একবার আমার কথাটা শুনুন। এন্ড্রু আপনাকে পুরো দামে ব্যবহার করছে আর সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য মিথ্যা ছড়াচ্ছে যে আপনার নাকি কোনো ডিমেনশিয়া নেই। চেয়ারম্যান রেগে আগুন হয়ে চিৎকার করে বলে, তোমার এত বড় সাহস কিভাবে হয় যে তুমি আমাকে ডিমেনশিয়ার রোগে বলছো? এই জন্য আমি তোমার নামে সরাসরি পুলিশের কাছে কমপ্লেন করব। আর আজকের পর থেকে তুমি কখনো আমাকে ফোন করবে না, এমনকি এই বাড়িতে পা রাখার চেষ্টাও করবে না। এই বলে চেয়ারম্যান রাগে ফোনটা কেটে দেয়। নাথান বলে, এই এন্ড্রু বাবাকে একটা পুতুলের মতো নিজের হাতের মুঠোয় করে নাচাচ্ছে। ঠিক তখনই চেয়ারম্যানের ফোনে সিন্ডির কল আসে। সিন্ডি মিষ্টি সুরে বলে, বাবা আজকে ডিনারটা কি আপনি আমার সঙ্গে করবেন? আপনার সাথে আমার একটা বিশেষ বিষয়ে কথা ছিল। চেয়ারম্যান বিরক্তি প্রকাশ করে বলে, না, আজকে আমার মেজাজ একেবারে ভালো নেই, আমি পরে কথা বলবো। কিন্তু ফোনের ওপার থেকে নিয়ে হাত বাড়িয়ে সিন্ডির কাছ থেকে ফোনটি নিজের হাতে নিয়ে নেয় এবং চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে শুরু করে। অন্যদিকে এন্ড্রু তখন জিনার বাসায় গিয়ে বসেছিল। জিনা নিজের কিছু দাপ্তরিক কাজ করছিল। এন্ড্রু চিন্তিত মুখে জিনাকে বলে, আমার পুরো সন্দেহ হচ্ছিল নিশ্চয় সব ব্যাংক ম্যানেজারদের সঙ্গে আগে থেকে যোগাযোগ করে ব্রেনওয়াশ করেছে, আর সেই কারণে সব ব্যাংক আমার লোনের অ্যাপ্লিকেশন এভাবে রিজেক্ট করে দিল। এন্ড্রু জিনাকে বলে, আমার তো মনে হয় লির নজর এই পুরো ডোডো গ্রুপের উপর, এজন্যই সে সবসময় সিন্ডির পিছনে ঘুরঘুর করে। ওদের সম্পর্ক মনে হয় বেশ গাঢ়। জিনা সরাসরি না মেনে বলে, আমার কিন্তু তা মনে হয় না। এরপর এন্ড্রু লিকে ফোন করে বলে, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। লি জানায় সে একটা ডিনারে যাচ্ছে, এন্ড্রু চাইলে সেখানে আসতে পারে। এন্ড্রু সম্মতি দিয়ে ফোন রাখার পর লি বুঝতে পারে জিনা এখনো এন্ড্রুর সাথে রয়েছে। কথাটা ভেবে লি বিরক্ত হয়। এদিকে এন্ড্রু আবার লিকে জিজ্ঞেস করে, তোমার সাথে কি সিন্ডিও আছে? লি হ্যাঁ বললে জিনা মনে মনে কষ্ট পায় এবং সন্দেহ করতে শুরু করে যে লি হয়তো সত্যি সিন্ডির প্রেমে পড়েছে। পরে ডিনারে গিয়ে এন্ড্রু হঠাৎ চেয়ারম্যানকে দেখে চমকে যায়। সেখানে লির আমন্ত্রণে এক ব্যাংক ম্যানেজারও উপস্থিত ছিল। লির পরিকল্পনা ছিল এন্ড্রু ও চেয়ারম্যানকে এটা বিশ্বাস করানো যে সিন্ডির অনুরোধে লি এন্ড্রুর জন্য এই লোনের ব্যবস্থা করেছে। এর পেছনের মূল উদ্দেশ্য ছিল এন্ড্রুর হাতে 80% সম্পত্তি যাওয়া আটকানো, আর তাদের এই পরিকল্পনা সফল হয়। চেয়ারম্যান অত্যন্ত খুশি হয়ে মনে করে সিন্ডি শেষমেশ তার জন্য উপযুক্ত ও বুদ্ধিমান এক সঙ্গী বেছে নিয়েছে। এ কারণে চেয়ারম্যান সিদ্ধান্ত বদলে ফেলে। সে বলে, এখন থেকে এন্ড্রু ও সিন্ডি দুজনই অর্ধেক সম্পত্তির মালিক হবে, অর্থাৎ এন্ড্রু পাবে 50% আর সিন্ডি পাবে 50%। এন্ড্রু ভেতরে ভেতরে ক্ষোভে জমে গেল, মুখে কিছুই প্রকাশ করতে পারে না। কথার মাঝে লি হঠাৎ চেয়ারম্যানকে জিজ্ঞেস করে, আমি শুনেছি এন্ড্রু আর জিনা নাকি বিয়ে করতে যাচ্ছে, খবরটা কি সত্যি? চেয়ারম্যান হেসে বলে, আরে ওসব তো গুজব, এন্ড্রু তো এখনই বিয়ে করতে চায় না। এ কথা শুনে এন্ড্রু আঁতকে ওঠে, কারণ এতে জিনার সামনে তার মিথ্যে ধরা পড়ার ভয় ছিল। তাই সে তাড়াতাড়ি জিনার কানে কানে বানিয়ে বলে, ভুল ওষুধের কারণে বাবার মাঝে মাঝে স্মৃতিশক্তি ভুল হয়, তাই উনি বানিয়ে কথা বলছেন। এরপর চেয়ারম্যান লি ও সিন্ডির জুটিকে আশীর্বাদ জানিয়ে বিদায় নেয়। চেয়ারম্যান চলে যেতে লি চিন্তায় পড়ে যায়। সে ভেবেছিল এক, আর হয়ে গেল আর এক। চেয়ারম্যান তো এখন সিন্ডির সঙ্গে তার বিয়ের কথা ভাবছে, জিনা তাকে ভুল বুঝবে না তো? অন্যদিকে এন্ড্রু ইতিমধ্যে জিনার মাথায় ঢুকিয়ে দিয়েছে যে লি সিন্ডির পেছনে ঘুরে বেড়াচ্ছে। এন্ড্রু সুযোগ বুঝে লিকে আড়ালে অহংকার করে বলে, ব্যবসায় তুমি আমার চেয়ে এগিয়ে থাকতে পারো, কিন্তু জিনাকে তুমি কখনোই পাবে না।
জিনা শুধুই আমার। অন্যদিকে সিন্ডিও জিনাকে হিংসা দেখানোর জন্য বলে, লি আমার জন্য যা ইচ্ছা করতে রাজি। জিনা শান্তভাবে হেসে জবাব দেয়, তাতে আমার কি? সে যদি তোমার জন্য আত্মহত্যাও করে তাতে আমার কিছুই যায় আসে না। এই বলে সিন্ডিকে চুপ করিয়ে জিনা সেখান থেকে বেরিয়ে যায়। লি দৌড়ে গিয়ে জিনাকে আটকায় এবং একসঙ্গে ডিনার করার অনুরোধ করে। জিনা গম্ভীর মুখে বলে, আমার সাথে এভাবে কথা বলবেন না, আমার খুব অস্বস্তি হয়। লি স্মৃতি মনে করিয়ে দিয়ে বলে, সহকর্মী থাকার সময় তো আমরা খুব কাছাকাছি ছিলাম। জিনা উত্তর দেয়, আমার কখনো তা মনে হয়নি। এ কথা বলে জিনা রেগে চলে যায় আর লি মনে প্রচন্ড আঘাত পায়। এরপর এন্ড্রু ববিকে নির্দেশ দেয় লির প্রতি মুহূর্তের পদক্ষেপের উপরে নজর রাখতে। তবে এন্ড্রু বুঝতেও পারেনি লির আসল ফাঁদ আসলে অন্য জায়গায়। যে ব্যাংকের মাধ্যমে এন্ড্রুকে লোন দেওয়া হচ্ছে তার পেছনে মূল ক্ষমতা লির নিজেরই। লির লক্ষ্য ছিল এন্ড্রুর স্বপ্নের জাহাজ প্রজেক্ট যেন ব্যর্থ হয়, আর সে যেন লোনের টাকা পরিশোধ করতে না পেরে বাধ্য হয়ে ব্যাংকের কাছে ডোডো গ্রুপের শেয়ার হস্তান্তর করে। আর এভাবেই এন্ড্রুকে ধোকা দিয়ে ডোডো গ্রুপের 50% মালিকানা নিজের করে প্রতিশোধ নেবে। এদিকে জেলে জেজেকে বেশ খুশি দেখাচ্ছিল, কারণ পরদিনে ছিল আদালতে তার মামলার শেষ শুনানি। সে তার সঙ্গে থাকা অন্য কয়েদিকে বলে, আমি একবার বাইরে বের হতে পারলে তোমাকে ছাড়ানোর ব্যবস্থা করব। আমার উকিলের সঙ্গে কথা হয়েছে। পরদিন শুনানি শুরু হয়। বিচারক রায় দিয়ে জানায়, ড্যানিশকে ঘুষ দিয়ে পার্টিতে নেওয়ার বিষয়টা প্রমাণের মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে, কিন্তু জিনাকে হত্যা করার চেষ্টার মামলা জেজের বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ দেওয়া হয়নি। তাই 5 বছরের সাজা কমিয়ে মাত্র 1 বছরের জেল দেওয়া হলো। রায় শুনে জিনা অবাক হয়ে তার উকিলের দিকে তাকায়, আর উকিল মাথা নিচু করে থাকে। আসলে টাকার লোভে উকিল জিনার দেওয়া সব প্রমাণ নীলের কাছে বিক্রি করে দিয়েছে। এতে আর মাত্র অল্প কিছুদিনের মধ্যেই যে জেল থেকে ছাড়া পেয়ে যাবে। অন্যদিকে এক প্রেস কনফারেন্সে নীল ঘোষণা দেয়, আমি আবার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াচ্ছি। আমার জামাই যেহেতু দুর্নীতির কেসে জেলে গেছে, তাই আমি আর আমার মেয়ে তার সাথে সব সম্পর্ক ভেঙে দিয়েছি। খবরটা শুনে গিমি তো হা হয়ে যায়, কারণ তার বাবা যে এসব চাল চেলেছে তা সে কিছুই জানতো না। ওদিকে কোর্টের বাইরে জিনা খুব রেগে যায়। ঠিক তখনই লি এসে তার হাত ধরে সান্ত্বনা দিয়ে বলে, যে হয়তো এখন পার পেয়ে যাচ্ছে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার হয়ে ওর উপরে প্রতিশোধ নেব। লির এই কথা জিনার চোখে পানি চলে আসে, আর দূর থেকে এন্ড্রু সব দেখতে থাকে। কোর্টের বাইরে বের হওয়ার সময় যে আর লি টিভিতে নীলের বক্তব্য দেখতে পায়। নীল বড় বড় গলায় বলছে, আমি একটি দুর্নীতিমুক্ত দেশের স্বপ্ন সত্যি করব। আর এই ভণ্ডামি দেখে লির মাথা তো গরম হয়ে যায়। আর ঠিক এখানেই এই পার্টি শেষ হয়ে যায়।